বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে থেকে আমাদের আরো একটি জার্নি শুরু হতে যাচ্ছে। তো আপনারা একটু আমাকে কনফার্ম করে দিবেন যে দেখতে এবং শুনতে আপনাদের কোনো অসুবিধা আছে কিনা। কিছু সেটআপ চেঞ্জ হয়েছে, একটু কনফার্ম করে দিলে একটু ভালো হয়। আমি দেখতে পাচ্ছি মিতু আপু আছেন আমার সাথে। জি, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন কি আমাকে? সবকিছু ঠিক আছে কিনা আপু একটু কনফার্ম করবেন। একজন করলেই হবে। জি, জি। অঙ্গন আপুকে দেখতে পাচ্ছি, সিরাজুম মনির আপু আছেন, বৃষ্টি আপু আছেন, জাহিদুল ইসলাম ভাইকে দেখছি, খালিদ ভাইও আছে দেখা যায়। এনআরওয়াই আপু আছে, বাহ! যাক, আপনাদের আবারও লাইভ ক্লাসে পাওয়া গেল। আচ্ছা, অল ক্লিয়ার, নো সাউন্ড বলছে একজন। ভাই, সাউন্ডটা আপনার এখান থেকে একটু চেক করতে হবে, হ্যাঁ? আমার এখান থেকে সাউন্ড ঠিক আছে, সবকিছু ঠিক আছে। যেহেতু অন্যদের প্রবলেম হচ্ছে না, আপনারও হওয়ার কথা না। ক্লিয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের রিটেন কোর্সের প্রথম ক্লাস। প্রথমে কয়েকটি কথা একটু বলতে চাই, সেটি হচ্ছে যে এই কোর্সে আমরা আসলে কি করব আমাদের একটু জানা দরকার না? খুব ভালো করে একটু জানা দরকার। আমাদের লেকচার আমরা একটু পরে আসি, আগে কোর্সে আমরা কি করব আমরা একটু জানি, একটু বুঝি। দেখেন, যদি সহজ করে বলি যে আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে, বেশ কয়েকটি উদ্দেশ্য আছে, এর মধ্যে প্রধান কয়েকটি উদ্দেশ্য হচ্ছে আমরা আসলে শুধু লিখতে জানবো সেটি না। আমরা এই কোর্সের মাধ্যমে ওভারঅল আমাদের ইংলিশের যেই স্কিলগুলো আছে সবগুলো স্কিলে আমরা আমাদের একটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসবো। কি কি হবে আমি একটু বলি। প্রথম দিকে যেমন আপনাদেরকে আমি ট্রান্সলেশন শেখাবো। এই ট্রান্সলেশন শেখানোর রিজন হচ্ছে আমরা সেই ছোটবেলা থেকে আমরা সেই ছোটবেলা থেকে আমরা একটা জিনিসই শিখে আসছি, সেটি কি যে আমাদের গ্রামার জানতে হবে, তাই না? গ্রামার ছাড়া কিছু হয় না, ঠিক আছে? তো সেই ছোটবেলায় যে আমাদের যাত্রাটা জার্নিটা শুরু হয়েছে, আমরা ঠিকই যাত্রা করেছি, তবে গন্তব্যের দিকে করি নাই। বিষয়টি কেমন? ধরেন, এটা হচ্ছে একটা নদী, হ্যাঁ? আর এখানে আছে ইংলিশ। আমাদের টার্গেট ছিল যে আমরা ইংলিশ শিখবো, ঠিক আছে? আমরা এখানে ছিলাম, আমাদের উচিত ছিল এদিকে যাত্রা করা, কিন্তু আমরা যাত্রা করেছি উল্টো দিকে, এবং উল্টো দিকে যাত্রা করতে করতে আমরা এই পর্যন্ত চলে আসছি, ঠিক আছে? এবং আজকে আমাদের অবস্থান হচ্ছে এখানে। তার মানে আমরা এতদিন যেইভাবে ইংলিশ শিখে আসছি সেটি মানে বলা যায় পুরোটাই আহ, ভুল মেথড ছিল, এবং আমরা উল্টো দিকে গিয়েছি। আমরা এই গ্রামারের উপরে আমাদের সব নির্ভরতা দিয়ে, এর উপর ভরসা করে আমরা শুধুমাত্র উল্টো দিকে কি করেছি, পথ চলেছি। যার ফলে যেটি হয়েছে, আমরা এই ইংলিশের যেই বিষয়গুলো আমাদের শেখা উচিত ছিল, যে আমরা পড়তে পারবো, পড়ে আমি বুঝবো, আমি রিডিং করতে পারবো। রিডিং যদি আমি করতে পারি, আমি রাইটিংও করতে পারবো। হুম। আর আমি যদি পড়ে বুঝি, লিখতে পারি, তাহলে আমার কিন্তু লিসেনিং মানে শুনেও বোঝার কথা। আর শুনে বুঝতে পারলে আমি মানে স্পিকিংও করতে পারবো। আমাদের এই সবগুলো স্কিল ইমপ্রুভ হওয়ার কথা ছিল, কিন্তু আপনি দেখেন যে এত বছর আমরা পড়ার পরেও আমাদের কোনো এক স্কিলে আমাদের ইমপ্রুভমেন্ট আসে নাই। আসে নাই, কেন আসে নাই? কারণ আমরা ওই যে ভুল পথে চলেছি। এখন বলতে পারেন, ভাইয়া গ্রামার কোর্সে এত কিছু শিখালেন, এত কিছু পড়ালেন, কেন? আপনাকে শুধু একটা ছোট্ট কথা বলি, এগুলো নিয়ে অনেক কথা বলা যাবে, আমি আসলে বেশি সময় নষ্ট করতে চাই না। আমি শুরুতে শুধু একটা জিনিস আপনাদের মাথায় ঢুকিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে পৃথিবীতে যদি আমি এখন আপনাদেরকে প্রশ্ন করি, আচ্ছা বলেন তো, পৃথিবীতে এখন মানে আপনার ইংলিশ লেভেল ভালো আছে, বাট বা আপনার ইংলিশ যে স্কিল আছে সেই ইংলিশ স্কিল আপনার ভালো আছে, এইটা টেস্ট করার পৃথিবীতে সবচেয়ে বড় পরীক্ষা এখন কোনটা? আমরা জানি যে আইএলটিএস হচ্ছে সবচেয়ে বড় এখন পরীক্ষা, পৃথিবীর সবাই
এটাকে গ্রহণ করে মোটামুটি বিশ্বের প্রায় ধরেন 10-15 হাজার ইউনিভার্সিটি আইএলটিএস এর স্কোর দিয়ে আপনি পড়তে পারবেন, ভর্তি হতে পারবেন, আবেদন করতে পারবেন, সব করতে পারবেন। এই আইএলটিএস এর স্কোরটাকে সারা পৃথিবী গ্রহণ করেছে। বাট আপনি আইএলটিএস এর একটা কোশ্চেন দেখেন তো, কোন একটা কোশ্চেন একবার কি জিজ্ঞেস করছে যে পার্টিসিপল কাকে বলে বা পার্টিসিপল কি? কোন একটা সেন্টেন্স দিয়ে কখনো জিজ্ঞেস করছে কিনা যে পার্টিসিপল কি বা জেরান কখন হয়? আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। যারা আইএলটিএস নিয়ে আপনাদের ধারণা আছে তারা বুঝবেন, আর যাদের ধারণা নাই তারা আমার কাছ থেকে শুনেন অথবা আপনি পরে যাচাই করে দেখতে পারেন। কোনো জায়গায় আপনি কোনো পরীক্ষায় দেখবেন না যে পার্ট অফ স্পিচ থেকে প্রশ্ন হয়। হ্যাঁ, কিছু বেসিক বিষয় লাগে, এটাকে নাউন বলে, এটা আনকাউন্টেবল নাউন, এইটা টেন্স, এই টেন্সের এরকম বাক্য হয়, এরকমের টুকটাক কিছু জিনিস লাগে। এটা কেন লাগে? কারণ আমরা তো সেকেন্ড ইউজার, এই জন্য আমাদের কিছু বিষয় মাথায় রাখলে সহজ হয়। কিন্তু আপনি বলেন, আপনি কথা বলার সময়, লেখার সময়, পড়ার সময় একটা সেন্টেন্স পড়ে কি আপনি চিন্তা করেন যে ও এটা হচ্ছে তাহলে পার্টিসিপল, তাহলে এর মিনিং হচ্ছে এরকম হবে, ঠিক আছে? আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন না মেবি, একটা মিনিট। এইটা একটা সমস্যা যে ক্লাস টাইমে হচ্ছে অনেকে ফোন দিয়ে ডিস্টার্ব করে। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমরা কোনো একটা সেন্টেন্স পড়ে আমরা কিন্তু কখনোই এই বিষয়টা নিয়ে চিন্তা করি না যে এটা কি জেরান্ট হবে নাকি পার্টিসিপল, মিনিং বোঝার ক্ষেত্রে। ঠিক একইভাবে আপনি যদি বলতে চান বা আপনি লিখতে চান, আপনি কখনোই কিন্তু সেখানে এই মানে চিন্তাটা করতে পারবেন না যে এইটা এই পার্ট অফ স্পিচ বলে এই মানে এই কথাটা এইভাবে বলতে হবে বা এইভাবে লিখতে হবে অথবা এইভাবে আমাকে পড়ে বুঝতে হবে। এইভাবে চিন্তা করলে আমরা কখনোই কিন্তু মানে কথা বলেও কাউকে বোঝাইতে পারবো না। আমি যদি আমার সামনে একজন দাঁড়ায় আছে তাকে যদি আমি সেই সেন্টেন্স গুলো আমি বানাই মাথার মধ্যে, ধরেন যে বলতেছে ও আচ্ছা এটা সাবজেক্ট, তাহলে তো এটা এই হবে, এই ভার্ব হবে, ভাই তুমি একটু দাঁড়াও আমি সেন্টেন্সটা সাজাইনি তোমার আমি বলতেছি, এইভাবে কমিউনিকেশন হবে না আসলে। আপনি পরীক্ষা লিখতে বসছেন, এখন আপনি পরীক্ষা লিখতে বসছেন, আপনি চিন্তা করছেন যা ও আচ্ছা আমি ব্রেন ড্রেন নিয়ে লিখবো, তাহলে তো আমাকে এইভাবে সাজাইতে হবে, এইভাবে সেন্টেন্সের সাবজেক্ট হবে, ভার্ব হবে, অবজেক্ট হবে, এখানে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, না এইভাবে আপনি চিন্তা করলে লিখে আসতে পারবেন না। পরীক্ষার হলে আপনার চিন্তা করার সুযোগ নাই ভাইয়া। আপনি যদি পরীক্ষার হলে চান যে আমি এখন চিন্তা করে লিখবো, যে আমি চিন্তা করে জিনিসটা গোছাবো, সাজাবো, লিখবো, আপনি লিখে আসতে পারবেন না। বলার সময় যেরকম আপনি সময় নিতে পারছেন না, পরীক্ষা লেখার সময় আপনি হয়তো বা কিছু পয়েন্ট হয়তো বের করার জন্য একটু সময় ইনভেস্ট করবেন, 5 মিনিটে হয়তো বা আপনি একটা কম্পোজিশনে কি কি কিওয়ার্ডস থাকবে, কোন কোন পয়েন্টগুলো নিয়ে লিখবেন, এগুলো আপনি ঠিক করতে পারবেন। কিন্তু চিন্তা করে করে সেন্টেন্স বানানো যাবে না, ওই সময় আপনি পাবেন না, তাহলে পরীক্ষা আপনি ওইভাবে লিখে আসতে পারবেন না, বা স্ট্যান্ডার্ড রাইটিং আপনি লিখতে পারবেন না। একই রকম ভাবে আপনি একটা প্যাসেজ পড়ছেন, সেখানে আপনি সাবজেক্ট খুঁজবেন, ভার্ব খুঁজবেন, এইভাবে আপনি মিনিং বুঝবেন, পসিবল না, এইভাবে হবে না আসলে। আর লিসেনিং কেউ বলতেছে সেখানেও আমার তো গ্রামার চিন্তা করার তো ওয়ে নাই, যদি আমি করি আমি আসলে ধরতে পারবো না, ঠিক আছে? তো যেটি বলছিলাম যে আইএলটিএস পরীক্ষাতে আপনি দেখবেন যে এরকমের কোনো গ্রামার নাই, কোনো গ্রামার নাই, খুব সিম্পল টুকটাক কিছু গ্রামার আসে, এর বাইরে কিছু আসে না। তো আমরা এই যে এতদিন শুধু গ্রামার নিয়ে চিন্তা করেছি, কেন করেছি? ফ্রিলি বেচে আমাদের এত গ্রামার পড়ার রিজন হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে হ্যাঁ আমাদের যেই এমসিকিউ যে টেস্টটা হয়, সেই এমসিকিউ টেস্টে আমাদের গ্রামার লাগে, লাগে বলে ভাইয়া পড়িয়েছি। যদি এমন হতো যে এমসিকিউ টেস্টে আমাদের গ্রামারের দরকার হয় না, আমি কোনোদিন আপনাদের এইভাবে গ্রামার পড়াতাম না, কিছু বেসিক বিষয় পড়িয়ে ওই টেন্স, ভয়েস, রাইট ফ্রম ভার্বের মধ্যে কিছু পড়িয়ে আমরা টোটাল ইংলিশ শেখা শুরু করতাম, ঠিক আছে? কিন্তু সেই সুযোগটা আমাদের নাই, আমাদের তো এটা ফেস করে তারপরে এখানে আসতে হয়, এই জন্য আগে এটা পড়িয়েছি। তো এই কোর্সে যারা গ্রামার জেনে ভর্তি হয়েছেন ভালো, বাট যারা গ্রামার জেনে ভর্তি হন নাই তাদের কোনো অসুবিধা নেই, যতটুকু লাগে ক্লাসে আমি বলবো, যতটুকু লাগে ক্লাসে আমি বলে বলে সামনের দিকে যাবো, তো ভয় পাবেন না। এখন আমরা এই যে বলেছিলাম না যে আমরা যাত্রাটা উল্টো দিকে করেছি, আমি যদি আজকে থেকে আপনাদের শুধু ইংলিশ থেকে ইংলিশ শেখাই, ধরেন একদম শুরু থেকে শুধু ইংলিশ থেকে আমি ইংলিশ নিয়ে আপনাদেরকে আলোচনা করতেছি, আপনারা অনেকে ধরতে পারবেন না। হ্যাঁ, কারণ বহু বছর অভ্যাস তো, আমাদের মনের ভিতরে গ্রামারের ছায়াটা রয়ে গেছে, আমরা চাইলেও বের হইতে পারি না। তো এই জন্য আমরা স্টার্টিংটা করব গ্রামার দিয়েই, কিছু গ্রামার দিয়ে কিভাবে সেন্টেন্সগুলো গোছাইতে হয়,
একটু চিন্তাগুলোকে আমরা একটু গোছায় নেব। কিছু দূর যাওয়ার পরে দেখবেন তখন আমরা আর গ্রামার নিয়ে বেশি কথা বলবো না, কোনো কথা বলবো না। কারণ ইংলিশ শিখতে লাগে না, এটা লাগে না। যেমন আপনাদের যদি খুব সহজ করে একটা কথা বলি, যে ধরেন আপনাকে আমি বললাম যে আচ্ছা বলেন তো লিখিত দলিল হুম, এর ইংরেজি কি হবে? এখন আপনি জানেন না। এখন আপনাকে আমি ক্লাসে শিখাইলাম যে ভাইয়া এটা ধরেন একটা ফ্রেজ বা একটা টার্ম, এটাকে লিখতে হয় রিটেন রিটেন ডকুমেন্ট। এখানে আপনি কি লিখতে পারবেন না, এখানে আপনি রাইটিং ডকুমেন্ট বলতে পারবেন না। তো আপনি যে রিটেন ডকুমেন্ট শিখলেন না, আপনি এর মতো করে আরো অনেক মানে ফ্রেজ আপনি বানাবেন, নিজে আপনি বাসায় প্র্যাকটিস করবেন। সামনে আমি এগুলো প্র্যাকটিস করার জন্য হোমওয়ার্ক দিব, গুছিয়ে দিব, সো ভয় পাওয়ার কিছু নাই। ধরেন লিখিত দলিলের মতো আপনি একটা একটা সেন্টেন্স পেলেন যে আহ, আহ, ধরেন ভগ্ন হৃদয়, ভাঙা হৃদয়, যে হৃদয়টা ভেঙে গেছে, কি বলবো? ব্রোকেন হার্ট, তাই না? ব্রোকেন হার্ট, ব্রোকেন হার্ট বলবো। একটা ভাঙা চেয়ার, কি বলবো? ব্রোকেন চেয়ার। আমি কি কখনো সেখানে ধরেন আমি কি বলবো যে ব্রেকিং চেয়ার? আমার ভিতর থেকে কি কখনো এই এই বিষয়টা আসবে, ব্রেকিং চেয়ার? যতদিন আপনার ভিতর থেকে ব্রেকিং চেয়ার কথাটা আসবে, আপনি মনে করবেন যে আপনার ভিতরে আসলে ইংলিশটা সেই গ্রামার পর্যায়ে রয়ে গেছে। অর্থাৎ আপনার যে কনসাস মাইন্ড, সেই কনসাস মাইন্ড থেকে আপনি ইংরেজি বলা ট্রাই করতেছেন, কিন্তু আপনি বলতে চান, পড়ে বুঝতে চান, লিখতে চান, সেটা আমাদের সাবকন্টিনিউয়াস মাইন্ড থেকে আসতে হবে, যে আমাদের ভিতর থেকে স্বতঃস্ফূর্তভাবে আসবে, স্বতঃস্ফূর্তভাবে আসবে। এখন এইটা করব কিভাবে? আমরা শুরুর দিকে একটু গ্রামার দিয়ে বাক্যগুলো প্রথমে তৈরি করা শিখব। একটা সময় গিয়ে আমরা গ্রামার পুরোপুরি মাথা থেকে আউট করে দিব, গ্রামার নিয়ে আর চিন্তা করবো না। আর আপনি কোন ফ্রেজ লিখবেন, বড় বড় সেন্টেন্স কিভাবে বানাবেন, কিভাবে প্র্যাকটিস করবেন, এগুলো আস্তে 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 আমি ফলো করব। আমি দিব ইনস্ট্রাকশন, দিব প্র্যাকটিস দিব, আপনারা জাস্ট শুধু লেগে থাকবেন আর বাসা যেভাবে বলে এভাবে একটু লিখবেন। কয়েকটা মাস আপনি জাস্ট একটু সময় দেন, দেখেন আপনি ওই নৌকা থেকে যতটা হচ্ছে বিপরীত দিকে গিয়েছেন, আপনাকে ব্যাকে এনে আপনাকে সেই ইংলিশের দিকে আমি নিয়ে যাচ্ছি। কিন্তু লেগে থাকতে হবে এবং একটু সময় দিতে হবে, ঠিক আছে? তাহলে আজকে আপনাদের জন্য প্রথম একটা রুল, গ্রামার নিয়ে টেনশন করব না। একটা সেন্টেন্স লিখলাম, হঠাৎ করে একজন প্রশ্ন করলেন, আচ্ছা ভাইয়া এটা যে লিখলেন, এটা কি ফ্রেজ ভাইয়া, বা এটা এটা কি ক্লজ, বা এটাকে পার্টিসিপল নাকি জারান? এই চিন্তাগুলো যদি ইংলিশ শিখতে চান আপনাকে বাদ দিতে হবে। এই চিন্তাগুলো করা যাবে না রিটেন ব্যাচে। গ্রামারে আপনি যত পারেন চিন্তা করবেন, আমি যদিও জানি যে মাঝে মধ্যে চলে আসবে, হয়তো আমার মধ্যেও চলে আসবে, আপনাদের মধ্যেও চলে আসবে, মাঝে মধ্যে আসবে। বাট আমরা হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো এটা বাদ দিতে, গ্রামার নিয়ে আমরা চিন্তা করব না, ঠিক আছে? প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হলো, আপনাদের মনের মধ্যে না এখন অনেক কথা আসবে। যেমন আপনার মনে আসবে, ধরেন আমি কোথায় লিখলাম যে টু টেক কেয়ার, হ্যাঁ, যত্ন নিতে। ধরুন আমি এরকম একটা বাক্য লিখলাম। আবার কোথাও আমি টু টেক কেয়ার না লিখে আমি ধরুন সেখানে লিখলাম টেকিং কেয়ার। ধরেন কোথাও আমি লিখলাম ডিমান্ড, হুম, আবার কোনো জায়গায় আমি লিখলাম হচ্ছে ক্লেইম। তো আপনার মনে এরকম মাঝে মধ্যে প্রশ্ন আসবে যে ভাইয়া ডিমান্ড মানেও দাবি করা, ক্লেম মানেও দাবি করা, টু টেক কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া, টেকিং কেয়ার মানে যত্ন নেওয়া, আমি কোনটা লিখবো? বা ভাইয়া আপনি ডিমান্ড কেন লিখলেন, কেন ক্লেম লিখলেন না? বা আপনি ক্লেম লিখলেন, ডিমান্ড কেন লিখলেন না? এই প্রশ্নগুলি আগামী কয়েক মাস করা যাবে না, কিছুদিন, কিছুদিন করা যাবে না, কারণ আগে আপনাকে আমি রেডি করব। তারপর আপনার মনের মধ্যে যত প্রশ্ন আসে, যত রকমের চিন্তা আসে, এগুলোকে আস্তে আস্তে আমরা কানেক্ট করব। কারণ আগে আপনাকে আমার ওই ভাবনার জায়গাটা ক্লিয়ার করে নেওয়ার একটু সুযোগ দিতে হবে, ঠিক আছে? এই হলো বিষয়। এই দুইটা পয়েন্টে আপনাদের কোনো কথা আছে? যদি থাকে আমাকে একটু বলেন। গ্রামার ছাড়া শিখবো এই পয়েন্টে, এবং আমরা আপাতত প্রশ্ন করব না এই বিষয়গুলোতে। আমাদের মনে অনেক রকমের মানে প্রশ্ন আছে, আমি জানি আপনাদের কৌতূহল অনেক, কিউরিওসিটির অভাব নয় এখন। ভাই এইটা কেমনে হয়, এটা কেমনে হবে, ভাই এটা কেমনে বোঝায়, কেন এটা লিখলাম, অনেক কিছু আসবে। আপাতত কিছুদিন একটু কন্ট্রোল করতে হবে, এরপর আমি সুযোগ দিব, ঠিক আছে? সুযোগ দেবো ইনশাল্লাহ। আচ্ছা, বি টু ই মানে কি ভাইয়া? বি টু ই মানে হচ্ছে বাংলা টু ইংলিশ। আমরা এখন বাংলা থেকে ইংলিশ করা শিখবো, বাংলা সেন্টেন্সকে কিভাবে ইংলিশ করতে হয়, ঠিক আছে?
আচ্ছা, উৎপল দাস ভাই সব ব্যাচের স্টুডেন্ট। জি ভাইয়া, আপনি সব ব্যাচেই আছেন। ঠিক আছে, ওকে। আমি আশা করছি আপনাদের মনে কোনো প্রশ্ন নাই। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলেন। আমি আপনাদেরকে একটা জিনিস একটু অ্যাড করার সুযোগ দিচ্ছি। আমি তো কথা বললাম, আপনারা একটু অ্যাড করেন এখানে। অ্যাড করবেন কি কি আমি একটু বলি। আমি যদি বলি যে আপনাদের সমস্যা কি কি, আপনাদের সমস্যা কি কি, আমি আহ, যতটা এই পর্যন্ত আমার অদিতিতে অফলাইনে পড়ানোর এক্সপিরিয়েন্স এবং বিভিন্ন ব্যাচে পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে আমি এই সমস্যাগুলো সবচেয়ে বেশি পেয়েছি। কি কি পেয়েছি? একটা হচ্ছে ভাইয়া, পড়ে বুঝি না, অর্থ বুঝি না। পড়ে বুঝি না বা হচ্ছে অর্থ বুঝি না, এটা হচ্ছে একটা কমন প্রশ্ন। যে অর্থ, আমি একটা প্যাসেজ পড়লাম, সেন্টেন্স পড়লাম, ভাই অর্থ বুঝি না। তারপর কি আছে দেখেন, ভোকাবুলারি জানি না বা খুঁজে পাই না, মাথায় আসে না। ভোকাবুলারি আসে না ভাইয়া, লিখতে যাই আসে না, মাথায় থেকে কোনো শব্দ আসে না। সেন্টেন্স তৈরি করতে পারি না, যে একটা সেন্টেন্স আমি কি দিয়ে শুরু করব, কেমনে শেষ করব, কোথায় কি থাকবে বুঝি না। পরে আসে যে সেন্টেন্স বড় করতে পারে না, বড় বড় সেন্টেন্স লিখতে পারে না, মানে লিখতে পারি কিন্তু ছোট ছোট সেন্টেন্স বড় করতে পারি না, বড় করতে গেলে হয় না। ঠিক আছে। এরপর হচ্ছে যা ভাবি তা লিখতে পারি না, মাথার চিন্তাগুলোকে নিয়ে আসতে পারি না লেখার মধ্যে। ঠিক লিখলাম নাকি ভুল ধরতে পারি না, লিখলাম কিন্তু হয়েছে কি হয় নাই বুঝি না ভাইয়া। এই সমস্যাগুলোর বাইরে আপনাদের আর কোনো সমস্যা আছে? যদি থাকে কমেন্টে একটু লিখে দেন, আমি এখানে অ্যাড করে দেব। যদি থাকে এর বাইরে কোনো সমস্যা একটু আমাকে বলেন। আমি 1 মিনিট টাইম দিচ্ছি, যদি আপনাদের আর কোনো প্রবলেম থাকে এগুলোর বাইরে আমাকে একটু বলেন যে জি ভাইয়া এই সমস্যাটা আছে। আচ্ছা, ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রবলেম, কি লিখবো বুঝি না, এটা মনে হয় এখানে আছে তাই না? আচ্ছা, রুলসও মনে থাকে না। রুলস লাগবে না ভাইয়া, হ্যাঁ, আমরা রুলস ছাড়াই সামনে যাব। রুল শুধু আমাদের ওই এমসিকিউ পরীক্ষায় লাগবে, রিটেন ব্যাচের জন্য রুল ইম্পর্টেন্ট না। আচ্ছা, এর বাইরে নেই সমস্যা। আচ্ছা, ঠিক আছে। সুন্দর করে সেন্টেন্স মেক করতে পারে না আপু, এই প্রবলেম আছে। সেন্টেন্স আপনি বানাতে পারেন না, সুন্দর করে সেন্টেন্স বানাতে পারবেন। ওকে, আমার মনে হয় আমি আর কোনো সমস্যা দেখছি না আপনাদের কাছ থেকে, সবকিছু ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, সমস্যা লিখে দিয়েছি। ওকে, তাহলে সমস্যা যেহেতু লিখে দিয়েছি, আপনারা নিশ্চিত থাকেন যে সমস্যাগুলোর সমাধান করে ছাড়বো। হ্যাঁ, সমস্যাগুলোর সমাধান করবো, এটা আমাদের লক্ষ্য। তো চলেন আমরা একটু সামনে আস্তে আস্তে একটু আগাই। প্রথম কথা, মূল পড়াশোনার প্রথম কথা, আপনি এই কোর্সটা শেষ করে আপনার রিডিং এবং রাইটিং এর প্রবলেম সলভ হয়ে যাবে। রিডিং এবং রাইটিং এর প্রবলেম সলভ হয়ে যাবে। এবং যদি আপনি প্র্যাকটিস করেন পরবর্তীতে, স্পোকেনটা কিন্তু ভেবে হয় না, স্পোকেনটা এমন হয় যে স্ট্যান্ডলি আপনাকে বলতে হয়। তো এই কোর্স শেষে যদি আপনি প্র্যাকটিস করেন, আপনি স্পোকেনটাও মানে ভালো করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আর স্পোকেনে আমি আরেকদিন কথা বলবো না ক্লাসের মধ্যে, আজকে আমি বললাম না, আজকে আমরা একটু পড়ার দিকে ফোকাস করি। এখন আমরা যখন নিজের রিটেন এবং হচ্ছে রিডিং স্কিলটা ডেভেলপ করতে চাইবো, তখন আমাদের মধ্যে একটা প্রচন্ড, আমি বলবো লোভ থাকতে হবে, গ্রিড থাকতে হবে, যে না আমি চাই এটা আমাকে করতে হবে। এর বাইরে, এর বাইরে আপনি বড় চাকরি আশা করতে পারেন না, কখনোই সম্ভব না। ইভেন আইএলসে ভালো স্কুল পাওয়া সম্ভব না, ভালো চাকরি পাওয়া সম্ভব না, বাংলাদেশে কেরিয়ারের দিক থেকে ভালো করা পসিবল না। ঠিক আছে। এখন কেন এই কথাটা বলি, দেখেন, বিসিএস এর যে আমরা প্রিলিমিনারি এক্সাম দিই না, বিসিএস এর যে প্রিলিমিনারি এক্সাম দিই বা ব্যাংকের যে প্রিলিমিনারি এক্সাম দিই, এগুলো হচ্ছে জাস্ট একটা ইয়েস কার্ড। হ্যাঁ, এগুলো ইয়েস কার্ড।
ওই যে বিভিন্ন আমরা দেখলাম না রিয়েলিটি শোতে ইয়েস কার্ড দিত, এগুলো হচ্ছে ইয়েস কার্ড। আপনি যদি কাটমার্ক পান, ইয়েস কার্ড পেলেন, তারপর আপনি এই রিটেন এক্সামে বসবেন। আর এই রিটেন এক্সামে যারা বসে এরাই হচ্ছে মূলত বিসিএস প্রার্থী। আর যারা ইএস কার্ডের জন্য লড়ে এরা বিসিএস প্রার্থী না, এরা শুধু ওই ইএস কার্ডের জন্য লড়াই করছে। বিসিএস এর যুদ্ধটা শুরু হয় মূলত রিটেন থেকে। আর রিটেনে ইংলিশ হচ্ছে একটা গেম চেঞ্জার। কেন গেম চেঞ্জার? 200 মার্কের ইংলিশের মধ্যে যদি আপনি 140 পেতে পারেন, আমরা নর্মালি হচ্ছে 130 থেকে 140 পর একটা টার্গেট রাখি, হ্যাঁ, রিটেনে ইংলিশে। আপনি এই মার্ক সিকিউর করে আপনি ফরেন ক্যাডার পেতে পারেন, ফরেন ক্যাডার পাওয়ার যোগ্য হবেন আপনি। বাকি সাবজেক্টগুলোর মার্কগুলো কাছাকাছি হবে, কিন্তু ইংলিশের মার্কটা আপনি হুট করে এই জায়গায় আনতে পারবেন না। এবার অনেকেই আছে যে সে ইংলিশে সব সাবজেক্টে সে ভালো করেছে এভারেজ, কিন্তু ইংলিশে 30 পেয়ে বসে আছে। একজন 130 পেয়ে ক্যাডার হচ্ছে ফরেন ক্যাডার, আর একজন 30 পেয়ে সে কি আছে, সে হচ্ছে মানে জেনারেল ক্যাডারের লিস্টে আসেনি। এটাই কিন্তু ঘটছে। সুতরাং আপনি খেয়াল রাখেন যে ইংলিশ যদি আপনি ভালো করে শেষ করতে পারেন, আপনার কিন্তু দরজাটা অনেক প্রশস্ত হয়ে যাবে। এই জন্য এটা থেকে সিরিয়াসলি নিয়েন, মনের মধ্যে সেই লোভটা রাখেন, ডিজায়ারটা রাখেন, স্বপ্নটা রাখেন, তাইলে হবে। ঠিক আছে, চলেন আমরা পড়ার দিকে আগাই। শুরুতে আচ্ছা, এগুলো সব ঠিক হবে, হ্যাঁ। স্পেলিং হলো কিনা বুঝি না, স্পেলিং এর সমস্যা তো আসলে ভাইয়া মানে আপনি কোর্স করে শেষ করতে পারবেন না। স্পেলিং হচ্ছে আপনাকে আহ, ওই ভেঙে ভেঙে শব্দগুলো বারবার লিখতে হবে পড়ে পড়ে, হ্যাঁ। একদম প্রত্যেকটা শব্দের সিনোনিম মানে সরি সিলেবল ভেঙে ভেঙে আপনাকে লিখতে হবে, তাহলে দেখবেন আপনি পাচ্ছেন। ঠিক আছে, নিজের ইচ্ছা মতো লিখতে পারে না, সমস্যার সমাধান হবে। হ্যাঁ, চলেন আমরা কি থেকে শুরু করব। আজকে আমি প্রথমে লিখেছি যে আমরা ট্রান্সলেশন করব বাংলা থেকে ইংলিশ কিভাবে করা যায়, এবং এখানে আমরা বিভিন্ন সেন্টেন্সের ফরমেশন শিখবো, একটা সেন্টেন্স কিভাবে আসলে গঠিত হয়, কিভাবে আমরা তৈরি করি। এই বিষয়গুলো আমরা প্রথম দিকে একটু মাথার মধ্যে নিয়ে নেই, এরপরে আমরা হচ্ছে ডিটেল আলোচনা করব। তো আজকে প্রথমে আপনাদেরকে আমি একটা নোট দিচ্ছি, একটু খেয়াল করবেন। একটা নোট দিচ্ছি, হ্যাঁ, নোট 1, ভালো করে বোঝেন। আমি এরকমের 10টা নোট দিব। এই 10টা নোট দিয়ে আমরা আসলে সেন্টেন্সগুলো গোছায় নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, নোট 1, এখানে আসলে আমরা কি বলব দেখেন। আমি এখন আপনাদের জন্য যেই কথাগুলো বলবো এটা হচ্ছে আপনাদের জন্য বাইবেল। রিটেন ইংলিশ রিটেনে ভালো করেছে, এটা আপনাদের জন্য বাইবেল, আপনারা এইটাই ফলো করবেন সব সময়। প্রথম দিকে কিছুদিন পর এটাও লাগবে না, কিন্তু এখন ফলো করতে হবে। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনার সাথে আমার কমিটমেন্ট থাকবে এই নোট 1টা অলওয়েজ ফলো করার চেষ্টা করা আগামী 1 মাস। এটা আপনাদের আমার সাথে কমিটমেন্ট, আপনারা আমার এই কথাটা শুধু মেনে চলবেন আগামী 1 মাস। এরপর দেখবেন আপনি এমনি বুঝতে পারছেন কোনটা কিভাবে কি হচ্ছে। তো আমাদের নোটটা কি, আমরা অলরেডি একটা জিনিস জানি যে একটা সেন্টেন্সের মধ্যে আসলে কি কি থাকে। দেখেন, একটা সেন্টেন্সের মধ্যে আমরা দেখব যে 4টা অংশ খুব ইম্পর্টেন্ট। একটা সেন্টেন্সের মধ্যে 4টা অংশ খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে সবার প্রথমে থাকে একটি বাক্যের সাবজেক্ট, এরপরে থাকে বাক্যের ফাইনাইট ভার্ব, এবং তারপর থাকে বাক্যের অবজেক্ট অবজেক্ট এবং সবশেষে আমরা দেখি বাক্যের মধ্যে থাকে অ্যাডভার্বিয়ালস। আমি কিন্তু স্ট্রাকচারের মতো লিখতেছি, পরে কিন্তু এসব আমি লিখবো না, শুধু এতদিন গ্রামার পড়ে আসছি তো একটু গুছিয়ে দেওয়ার জন্য বলছি। অবজেক্টের সাথে একটা জিনিস অ্যাড করি আমরা, কমপ্লিমেন্ট, কারণ অনেক সময় আমরা দেখি সেন্টেন্সে অবজেক্ট থাকে না, কমপ্লিমেন্ট থাকে। এই 4টা বিষয় একটু খেয়াল করেন। আমরা যখনই কোনো সেন্টেন্স লিখতে চাইব, এই 4টা জিনিস আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এই অ্যাডভার্বিয়ালস নিয়ে আমাদের মানে নির্দিষ্ট কোনো প্যাটার্ন ফলো করার দরকার নেই। এই অংশটা অ্যাডভার্বিয়ালস গুলো কি, যারা বোঝেন না সমস্যা নেই, আমি একটু পরে বোঝাচ্ছি।
এইটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। কেন নাই? এটিকে সাজানোর অনেক ওয়ে আছে, অনেকভাবে আমরা এগুলোকে বা সেন্টেন্সে রাখতে পারবো। বাট আমার সাথে আপনাদের কমিটমেন্ট হলো, আপনারা যখনই প্রথম দিকে সেন্টেন্স বানানো শিখবেন, সাবজেক্ট কে, ফাইনাইট ভার্ব কি কোনটা, আর অবজেক্ট কোনটা, শুধু এই তিনটা জিনিস আপনাকে খুঁজে বের করতে হবে শুরুর দিকে, তিনটা জিনিস। এখন এইটা আমরা কিভাবে করতে পারি, কিভাবে করব? এটা করার সহজ কিছু পদ্ধতি আছে। যেমন আপনি শুরুতে বাক্যের ফাইনাইট ভার্বটা একটু খুঁজে বের করবেন। বাক্যের ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব আপনি কিভাবে পাবেন? এটা যখন আমি অনেকগুলো বাক্য আপনাদেরকে বানিয়ে বানিয়ে ক্লাসে দেখাবো, আমি ফাইনাইট ভার্ব বের করাটা তখন শিখাই দেব। আপনাকে এই ফাইনাইট ভার্বটাকে বিভিন্ন প্রশ্ন করতে হবে শুরুর দিকে, পরে লাগবে না, কিন্তু আমি বারবার বলছি। আমরা প্রথমে একটা প্রশ্ন করতে পারি কে দিয়ে, কে বা কারা দিয়ে আমরা প্রশ্ন করতে পারি, কে বা কারা। এটি দিয়ে আমরা প্রশ্ন করলে আমরা দেখবেন যে বাক্যের যে সাবজেক্ট আছে আমরা সেই সাবজেক্টটা পেয়ে যাব, আমরা সাবজেক্ট পেয়ে যাব। একটু পরে এক্সাম্পল দিয়ে আমি বুঝাবো, ভয় পাবেন না। তো কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা সেই বাক্যের সাবজেক্ট পাবো। এই সাবজেক্টটা হবে নর্মালি অ্যাক্টিভ, অর্থাৎ সাবজেক্টটা নিজেই ভার্বের কাজটা করে। এই ক্ষেত্রে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে পেয়ে যাব। তবে আমরা কিন্তু জানি যে আমাদের প্যাসিভ ভয়েসের বিষয় আছে, যখন সাবজেক্ট কাজ করে না। তো আমরা যখন একটা বাংলা সেন্টেন্স পড়বো, পড়ার সময় কিন্তু একটা সময় আমরা বুঝে ফেলবো যে বাক্যটা অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভ আছে। আপনার মাথায় আসতে পারে, ভাই আমি তো বুঝি না এগুলো। ভাইয়া আজকে আপনি জাস্ট হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে কি কি ঘটে শুধু এটা একটু বোঝেন। আমি এই আলোচনার পরেই পরবর্তীতে আমি যেটা করব, টেন্স, আমাদের 12 রকমের টেন্স আছে না, এই টেন্সগুলো দিয়ে অনেক বড় বড় বাক্য বানানো শেখাবো। তারপর শেখাবো প্যাসিভ ভয়েস, এই ভয়েসের অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস দিয়ে বাক্যগুলো কেমন থাকে এবং কিভাবে এগুলোকে আমরা সুন্দর করে সাজাতে পারি। এই দুইটা জিনিস আমি সুন্দর করে পড়াবো, অনেকগুলো ক্লাস নেবো এই দুইটা জিনিসের উপরে। সো আপনি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে এই টেনশনটা নিয়ে না, জাস্ট নোটটা একটু গোছান এখন, ঠিক আছে? এরপরে এই বিষয়গুলো আমরা এমন ভাবে পড়বো যেগুলো আমাদের চিন্তা করাও লাগবে না, এমনিতে আমরা সাবলীল ভাবে আমাদের মধ্যে চলে আসবে। তো কে বা কারা দিয়ে প্রশ্নগুলো সাবজেক্ট পাবো। আরেকটা হচ্ছে যে কি, ধরেন আরেকটা প্রশ্ন হচ্ছে কি বা কাকে, এটা দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্টই পাবো, তবে সেই সাবজেক্টটা হবে আমাদের প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, অর্থাৎ বাক্যটা তখন প্যাসিভে আছে। এই বিষয়টা আমরা তখন বুঝে ফেলবো। এখন আপনি আপাতত এটা দূরে সরায় রাখেন, এটা মনে করেন যে আমি দেই নাই, এটা আপাতত এটা নিয়ে আপাতত আপনি চিন্তা করেন না, এটা ধরেন যে বাদ, এটা আপাতত আমরা রেখে দিলাম। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো, শুধু এতটুকু মাথায় রাখেন। এই অ্যাক্টিভ প্যাসিভের এই চিন্তা এখন নেওয়া লাগবে না, সামনে এটা আমি গুছাই দিব। এরপর দেখেন অবজেক্ট আমরা কিভাবে পাবো। অবজেক্ট পাওয়ার উপায় হচ্ছে আমরা ভার্বকে দুইটা জিনিস দিয়ে প্রশ্ন করতে পারি। একটা হচ্ছে আমরা এগুলো আমরা শিখছি অনেকেই, যে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, দেখেন যদি আমি কি দিয়ে প্রশ্ন করি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা সাধারণত অবজেক্ট পাই। আর এই অবজেক্টটা আমাদের দুই রকম হইতে পারে। আমরা দেখছিলাম যে একটা অবজেক্ট হচ্ছে এরকমের যেটা হচ্ছে আমাদের ব্যক্তিবাচক হয়, আর একটা হচ্ছে আমাদের বস্তুবাচক, তাই না? দুইটা অবজেক্ট পাইছি। তো আমরা এখানে একটু সাজিয়ে লিখতে পারি এইভাবে, যে কি দিয়ে প্রশ্ন করলে আমরা যে অবজেক্টটা পাবো, এই অবজেক্টটা হচ্ছে আমাদের সেকেন্ড অবজেক্ট, মানে এইটা সাধারণত আমরা পরে লিখি। আর যখন আমরা কাকে দিয়ে প্রশ্ন করব, যেই অবজেক্টটা আমরা পাবো সেই অবজেক্টটা হচ্ছে আমাদের ফার্স্ট অবজেক্ট, সেটা আমরা ভার্বের আগে লিখবো, সরি ভার্বের ঠিক পরে লিখবো। মানে বিষয়টা এরকমের যে ভার্ব লিখলাম, ভার্বের পর অবজেক্ট বসবে। তো আমার প্রথম অবজেক্ট হবে এইটা, অবজেক্ট ওয়ান। হ্যাঁ, এটা হচ্ছে অবজেক্ট ওয়ান। তারপরে আমি এই কি দিয়ে যে উত্তরটা পাবো সেটা হবে অবজেক্ট আমার টু বা সেকেন্ড অবজেক্ট, ঠিক আছে? ভার্বের পরে এরকম দুইটা অবজেক্ট আমাদের বসাতে হবে। যদি শুধু এতটুকু অংশ আপনি সাজাইতে পারেন, আপনি পৃথিবীর সব বাক্য আপনি সাজাতে পারবেন। আরেকটা হচ্ছে
অ্যাডভার্বিয়ালস নিয়ে একটু বলি, তারপর আমরা সেন্টেন্সের প্র্যাকটিসে যাব। অ্যাডভার্বিয়ালস আসলে কি? অ্যাডভার্বিয়ালস গুলো কিছুই না ভাইয়া। অ্যাডভার্বিয়ালস গুলো হচ্ছে, আমরা অ্যাডভার্বিয়ালস না বলে এটাকে আমরা অ্যাডভার্বও বলতে পারতাম, বাট আমরা অ্যাডভার্বিয়ালস বলছি এই কারণে, কারণ অ্যাডভার্ব বলে শুধু একটা সিঙ্গেল ওয়ার্ডকে বোঝায় পার্ট অফ স্পিচের মধ্যে, কিন্তু আমরা এখানে অনেক রকমের ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ বিভিন্ন কিছু ব্যবহার করবো। এই জন্য শুধু আমরা অ্যাডভার্ব না বলে এগুলোকে আমরা বলবো অ্যাডভার্বিয়ালস। ঠিক আছে, অ্যাডভার্বিয়ালস বলবো। অ্যাডভার্বিয়ালস গুলো আসলে কি? আপনারা এম, পি, টি, আর এই তিনটা কথা একটু খেয়াল করেন, মুখস্থ করা লাগবে না এগুলো। এমতে বোঝায় হচ্ছে ম্যানার। ম্যানার মানে হচ্ছে কোন একটা কাজ কিভাবে হয়েছে, কাজটি কিভাবে হয়েছে এটা বোঝায়, কিভাবে হলো এটা বোঝায় ম্যানার। আরেকটা হলো যে পি, পিতে বোঝায় হচ্ছে প্লেস। প্লেস বোঝায়, প্লেস মানে হচ্ছে কাজটি কোথায় হয়েছে, কাজটি কোথায় হয়েছে, কাজটি কোথায় ঘটলো, কোথায় হয়েছে এটা বোঝায়। টিতে বোঝায় ভাইয়া টাইম। টাইম মানে হচ্ছে যে কাজটি কখন হলো, কখন হয়েছে এটি বোঝায়। আর আর দিয়ে কি বোঝায় ভাইয়া? আর দিয়ে বোঝায় হচ্ছে রিজন, কেন হয়েছে। এই সবগুলো বিষয় হচ্ছে অ্যাডভার্ব, সবগুলো বিষয় হচ্ছে কি অ্যাডভার্ব। আপনি কিভাবে হয়েছে, কিভাবে আমরা এই প্রশ্নটা করি হচ্ছে হোয়ার দিয়ে, হোয়ার দিয়ে যে সরি হাউ দিয়ে, হ্যাঁ কিভাবে হয়েছে। কোথায় হয়েছে আমরা প্রশ্ন করি হোয়ার দিয়ে, কখন হয়েছে প্রশ্ন করি হোয়েন দিয়ে, আর রিজন আমরা প্রশ্ন করি মূলত হোয়াই দিয়ে, যে কেন হয়েছে। তো কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে, কেন হয়েছে, এই যে কথাগুলো, এগুলো সবগুলোকে আমরা বলি অ্যাডভার্বিয়ালস, এবং এগুলি হচ্ছে সেন্টেন্সের শেষ দিকে সাধারণত আমরা বসাবো, পরবর্তীতে সেন্টেন্সগুলোকে সাজিয়ে আর সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা এই অ্যাডভার্বিয়ালস গুলোকে কখনো ভার্বের আগে নিয়ে আসবো, কখনো সাবজেক্টের আগে আনবো, কখনো অ্যাডভার্ব এই অবজেক্টের পরে দিব, বিভিন্ন জায়গায় লিখবো। কিন্তু আপাতত আমাদের সব মানে চিন্তা হচ্ছে যে শেষে রাখবো, আপাতত বেসিকটা শেখার জন্য। এখন এই যে কথাগুলো বললাম, এখন চলেন আমরা একটু চর্চা করি, আমরা দেখি পারি কিনা। আমি খুব সহজ একটা বাক্য লিখবো প্রথমে, এবং আপনাদেরকে বাক্যটা রিসিভ করতে হবে আমার কাছ থেকে। একটু বোঝেন আমি কিভাবে করতেছি, কারণ প্রথম দিকে বড় বড় বাক্য যখন আমরা চিন্তা করবো তখন এইভাবে একটু সাজিয়ে নিতে হবে, পরবর্তীতে লাগবে না। একটা বাক্য দেখেন, আমি লিখলাম একটা মিনিট, এই বাক্যটা দেখেন, প্রধান শিক্ষক। হ্যাঁ, এই বাক্যটা যদি আপনি বোঝেন আপনি সব বুঝতে পারবেন। প্রধান শিক্ষক প্রতিদিন, প্রতিদিন সকালে ক্লাসে, ক্লাসে আমাদেরকে আন্তরিকভাবে, আন্তরিকভাবে ইংরেজি, ইংরেজি পড়ান। একটু খেয়াল করেন, এই বাক্যটা দিয়ে আমরা শুরু করি। দেখেন, আমি যদি পুরো বাক্যটার মধ্যে যদি একটু চিন্তা করি যে বাক্যের কাজটা কি, বাক্যের ভার্ব কোনটা, আপনি দেখেন বাক্যের ভার্ব হচ্ছে পড়ান, এটা হচ্ছে আমাদের বাক্যের ভার্ব। এবং সাধারণত বাংলা বাক্যের মধ্যে ভার্বটা শেষেই থাকে, ফাইনাইট ভার্বটা সবার শেষেই থাকে। তাহলে পড়ান, আপনি খেয়াল করেন আমি কিভাবে কাজ, মানে এই সবগুলো জিনিস আমি বের করি। আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট বের করতে হবে, ভার্ব বের করতে হবে, অবজেক্ট বের করতে হবে, তারপরে আমাদের লাগবে অ্যাডভার্বিয়ালস গুলো, এগুলো আমাদের লাগবে। এখন কি বলেছিলাম, সাবজেক্ট বের করতে হয়। আমরা যদি ভার্বটাকে, আমরা যদি ভার্বটাকে কে দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করি, সরি কে বা কারা দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা আমাদের ভার্বটা পাবো। আচ্ছা, আমাদের ভার্ব হচ্ছে পড়ান। ভাইয়া পড়ানো ইংলিশে কি? আমরা জানি টিচ।
আমরা টিচ এর পরিবর্তে আমরা লিখতে পারি ইনস্ট্রাক্ট। ঠিক আছে, আমরা সহজটা দিয়েই পড়ি, আপাতত ধরেন টিচ দিয়েই পড়ি, পড়ান। এখন যদি প্রশ্ন করি কে পড়ান, তাহলে ইংলিশ হচ্ছে কে পড়ান, প্রধান শিক্ষক পড়ান। দেখেন প্রধান শিক্ষক, সাবজেক্ট পেয়েছি, প্রধান শিক্ষক পড়ান। পরে হচ্ছে আমাদের ভার্ব তো আমরা আগেই পেয়েছি, পড়ান হচ্ছে ভার্ব। অবজেক্ট, আমরা অবজেক্ট পড়েছি দুইটা, আমরা অবজেক্ট বের করব। একটা হচ্ছে কি, একটা হচ্ছে কাকে, কাকে বা কাদেরকে। অবজেক্ট অনেকজন হলে সেটা হচ্ছে কাদেরকে, তাই না? এখন যদি আমি প্রশ্ন করি যে কাকে পড়ান বা কাদেরকে পড়ান, তো এখানে পাচ্ছি আমরা আমাদেরকে পড়ান। দেখেন আমাদেরকে পড়ান। সো এটি হচ্ছে আমাদের অবজেক্ট, এটি হচ্ছে আমাদের অবজেক্ট, আমাদেরকে পড়ান। একটা অবজেক্ট কিন্তু পেয়েছি, আমাদেরকে পড়ান। কিন্তু আমাদের অবজেক্ট কিন্তু কয়টা? দুইটা কিন্তু অবজেক্ট, একটা না দুইটা কিন্তু অবজেক্ট থাকতে পারে সেন্টেন্সের মধ্যে। কি পড়ান, এটা হচ্ছে আমাদের আরেকটা অবজেক্ট। কি পড়ান, আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজি পড়ান। কি পড়ান, ইংরেজি পড়ান, এটি হচ্ছে আমাদের আরেকটা অবজেক্ট। এটা হচ্ছে আমাদের অবজেক্ট 1, এটা হচ্ছে আমাদের অবজেক্ট 2। তাহলে দেখেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি না? আমার সাথে আপনাদের কমিটমেন্ট এতটুকুই, শুধু এতটুকু আপনি খুঁজে বের করবেন। প্রথম দিকে এইভাবে একটু খুঁজে বের করবেন, কিছুদিন পরে যখন অনেকগুলো বাক্য প্র্যাকটিস করব, আপনি বাক্য পড়েই বুঝে যাবেন কে কাজ করছে, পড়েই বুঝে যাবেন। এইবার অ্যাডভার্বিয়ালস গুলো না, বাকি সবগুলো অ্যাডভার্বিয়ালস আপনি দেখেন কিভাবে হয়। একটা হচ্ছে আমরা অ্যাডভার্বিয়ালসে কি কি পড়ছিলাম, বা পড়ছিলাম এম পি টি আর, তাই না? এম এতে বলছে ম্যানার, যে কাজটি কিভাবে করেন। আপনি দেখেন এখানে বলা আছে যে আন্তরিকভাবে, কিভাবে পড়ান, আন্তরিকভাবে পড়ান। সুতরাং এটি হচ্ছে আমাদের ম্যানার, এটি হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। এরপর হচ্ছে প্লেস, কোথায় পড়ান, কোথায়, ক্লাসে পড়ান। এই ক্লাসেটা হচ্ছে আমাদের প্লেস। আরেকটা হচ্ছে টাইম, কখন পড়ান, সময়টা কখন, প্রতিদিন সকালে। এই প্রতিদিন সকালেটা হচ্ছে আমাদের টাইম। আপনি দেখেন যে সেন্টেন্সের মধ্যে এর বাইরে আর কি আছে, এর বাইরে আর কিছু থাকে না সেন্টেন্সের মধ্যে। আমাকে একটু কনফার্ম করেন তো, এই বাক্যটা কি পুরোপুরি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে, যে আমি জিনিসগুলো কিভাবে খুঁজে বের করলাম, এটা কি বুঝতে পেরেছেন? একটু বলেন। আজকে আসলে সকালবেলায় ক্লাস নিতে অনেক কষ্ট হয়েছে, হঠাৎ করে গলা ব্যথা, কথা বলতে আজকে বেশ কষ্ট হচ্ছে। আপনি যদি এই বাক্যটা বুঝে থাকেন, ট্রাস্ট মি, আপনি পৃথিবীর সব বাক্য বুঝবেন, সব বাক্য বুঝবেন, আপনি সব পারবেন। কারণ সেন্টেন্সের মধ্যে এই থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আর অ্যাডভার্বিয়ালস, এগুলোই থাকে। আর ওই অ্যাডভার্বিয়ালস গুলো একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে সেন্টেন্সে। আমরা এগুলো কয়েকদিন চর্চা করলে চিনে যাব, কয়েকদিন চর্চা করলে আমরা চিনে যাব। ঠিক আছে, এখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেহেতু চিনে গেছি, এখন যদি আমি এই বাক্যটা একটু লিখতে চাই, আপনি দেখেন আমি কিভাবে লিখব। আমার প্রথম কাজ হচ্ছে সাবজেক্টটা লেখা। সাবজেক্টটা কে, কে পড়ান, আমাদের প্রধান শিক্ষক পড়ান। তাহলে প্রধান শিক্ষক ইংলিশকে আমরা আমরা কি লিখবো, আমরা লিখবো দা হেডমাস্টার বা হেড টিচার, আপনি যেটাই বলেন, কারণ লিখলাম হেড টিচার। এখন হেডমাস্টার লিখলে কি হবে না? হবে। কি করেন ভাইয়া? পড়ান। পড়ান ইংলিশ কি? পড়ান ইংলিশ হচ্ছে টিচ, টিচ। এখন দা হেড টিচার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, ভার্বের সাথে ইএস যোগ করতে হবে। দ্য হেড টিচার টিচার্স, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, আমরা জানি। এই যে জানি না, এই যে দা হেড টিচার টিচার্স, যে প্রধান শিক্ষক পড়ান, কয়েকদিন চর্চার ফলে, কয়েকদিন প্র্যাকটিস করার ফলে এই চিন্তাটাই মাথায় আনা যাবে না যে হেড টিচার
পড়ান ইংলিশ হবে দা টিচার, দা হেড টিচার টিচ, না থার্ড পারসন সিঙ্গুলার তাহলে এস বাই এস দিতে হবে। ও এস বাই এস নিয়ম হচ্ছে ভার্বের শেষে যদি সিএইচ থাকে তাহলে ইএস দিতে হয়, তাহলে এস দেওয়া যায় না। আপনি ওই রুলের মধ্যে ডুবে থাকলে আপনার ইংলিশ শেখা হবে না। এখন এটা কিভাবে করতে হবে, এই জিনিসটা আপনি মাথায় আনবেন কিভাবে? ভাইয়া দেখেন, আমরা জানি যে হি, শি, ইট বা যে কোনো এরকমের নাউন, ধরেন যে এখন আমরা টিচার লিখলাম, এরকমের যে নাউনগুলো আছে এগুলো সব থার্ড পারসন সিঙ্গুলার, দে হচ্ছে প্লুরাল। হুম, এই টিচ শব্দটার পড়ান ইংলিশ, পড়ান ইংলিশ হচ্ছে টিচও হতে পারে আবার টিচেসও হতে পারে। টিচ মানে পড়ানো, টিচেস মানে পড়ানো। দের সাথে হয় টিচ, তারা পড়ান। আর হি এটার সাথে এস বাই এস হবে, হি টিচেস হবে, শি টিচেস হবে, ইট টিচেস হবে, টিচার দা টিচার টিচেস হবে, তাই না? আপনার কাজ হবে বাসার মধ্যে একটা খাতা নিয়ে, সাদা খাতা নিয়ে একটা ভার্ব নিলেন, একটা সাবজেক্ট নিলেন, লেখা, নিজের সাথে নিজেকে, এটা নিজের সাথে এটাকে মানে অ্যাডজাস্ট করা, নিজের একদম ব্রেনের ডিপে ঢুকায় দেওয়া। আপনার একদম মানে অবচেতন যে মন আছে সেই মনের ভিতরে এটা ঢুকাই দিতে হবে যে হ্যাঁ হি টিচেস, কিন্তু দে টিচ। হি টিচেস মানে সে পড়ান, দে টিচ মানে তারা পড়ান। আপনি এরকম ভাবে এটা এতবার লিখবেন, এতবার বলবেন, এটা লিখতে বলতে লিখতে বলতে বলতে আপনার মাথায় যেন ওই চিন্তাটাই না আসে যে ও সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার তাহলে 12 সাথে এস বিএস দিতে হবে। এইভাবে আপনি শিখতে পারবেন না। আপনাকে যদি আপনি এইভাবে শিখেন আপনি পরীক্ষায় ভুল করবেন বা আপনার মন থেকে আপনার মনের মতো লেখা আসবে না। এই জন্য আপনাকে এইভাবে বাসায় একটা একটা ভার্ব নেবেন, কিছুদিন পরে আমি বিভিন্ন ভার্ব, বিভিন্ন টার্ম, বিভিন্ন কিছু দিব, এগুলো দিয়ে আপনারা প্রচুর বাক্য ভাষা লিখবেন, প্র্যাকটিস করবেন প্রতিনিয়ত। তখন একটা সময় গিয়ে আপনি দেখবেন যে হ্যাঁ আপনার মধ্যে আর কি হচ্ছে না, আপনার মধ্যে ওই যে গ্রামারের চিন্তাটা যে হ্যাঁ এইরকম থাকলে এরকম হবে, এই থাকলে এই হয়, এইটা এই রুল, এইটা ওই রুল, এগুলোর মাথায় আসবে না, কোনোভাবে আসবে না। এটা নিয়ে আমি আরেকটু পরে কথা বলতেছি, আমি আগে বাক্যটা একটু সাজায় দেখাই। দেখেন, দ্য হেড টিচার টিচার্স, যে প্রধান শিক্ষক পড়ান, প্রধান শিক্ষক পড়ান। এখন কাদেরকে পড়ান? অবজেক্টের একটা অবজেক্ট হচ্ছে আমাদেরকে, তাহলে আমাদেরকে ইংলিশ হচ্ছে আস, টিচেস আস। অবজেক্ট আরেকটা কি ছিল? কি পড়ান? ইংরেজি, তাহলে টিচেস আস ইংলিশ। দ্য হেড টিচার টিচেস আস ইংলিশ, যে প্রধান শিক্ষক আমাদেরকে ইংরেজি পড়ান। তাহলে দেখেন, প্রধান শিক্ষক পড়ান, আমাদেরকে পড়ান, ইংরেজি পড়ান, আর পড়ান তো অলরেডি লিখেই তুলছি। এখন আমাদের ম্যানার, তারপরে হচ্ছে প্লেস আর টাইম আমাদের বাকি আছে। এখন আন্তরিকভাবে ইংলিশ কি? এই যে আপনি শব্দের অর্থটা জানেন না, আপনি বলেন না যে ভাইয়া ভোকাবুলারি শিখবো কিভাবে, কিছুদিন পরে যখন এরকম বাক্য বুঝতে পারবেন তখন এরকম পড়ে পড়ে আপনি ভোকাবুলারি নিজে নিজে জেনে যাবেন, নিজে নিজে জানবেন যে এই শব্দটার অর্থ এইভাবে লিখতে হয়। আর ক্লাসে তো শত শত বাক্য নিয়ে কাজ করব, চলে আসবে মাথায়। আন্তরিকভাবে কথাটা অনেকভাবে লেখা যায়, আপনি সিনসিয়ারলি লিখতে পারেন, আপনি কোর্ডিয়ালি লিখতে পারেন, আপনি লাভিংলি লিখতে লিখতে পারেন, অনেকগুলো শব্দ এটার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি। তো আমি লিখলাম কোর্ডিয়ালি। কোর্ডিয়ালি, হ্যাঁ, কোর্ডিয়ালি। একটু পরে আমি লিখে দিব পুরো সেন্টেন্স ইংলিশে, সমস্যা হবে না। কোর্ডিয়ালি, ম্যানার লিখলাম। এবার হচ্ছে যে আপনি দেখেন প্লিজ, কোথায় কোথায় মানে পড়ান? ক্লাসে। ক্লাসে ইংলিশ কি? ইন দ্য ক্লাস। ক্লাস ইংলিশ হচ্ছে ইন দ্য ক্লাস, ক্লাসে পড়ান। আর কখন পড়ান? প্রতিদিন সকালে। প্রতিদিন সকালে মানে কি? প্রতিদিন সকালে বলতে পারি আমরা এভরি মর্নিং। এভরি মর্নিং, প্রতিদিন সকালে মানে কি? প্রত্যেক সকালে, তাই না? এভরি মর্নিং। তাহলে পুরো বাক্যটা হয়ে গেল, দ্য হেড টিচার টিচার্স আস ইংলিশ কোর্ডিয়ালি ইন দ্য ক্লাস এভরি মর্নিং। ঠিক আছে? এই যে বাক্যটা লিখলাম, এই বাক্যটা বুঝতে কি কোনো অসুবিধা আছে আপনাদের? কোনো অসুবিধা আছে আমাকে একটু বলেন। আশা করছি এই বাক্যটা সাজাইতে কোনো অসুবিধা নেই, সবাই আমরা বুঝতে পেরেছি কিভাবে সাজাচ্ছি। আমি এই বাক্যটা একটু লিখি ভালো করে, কারণ এখানে আমি আরো কিছু বিষয় একটু শো করতে চাই। তাহলে আমি লিখতে পারি যে
The head teacher teaches us English uh, cordially in the class every morning. ঠিক আছে, পুরো বাক্যটা দেখেন সাজিয়ে ফেললাম। এখন এই যে বাক্যটা লিখলাম না, এই বাক্যের মধ্যে ছোটখাটো কিছু চেঞ্জ আনা যায়। কি কি চেঞ্জ আনা যায় দেখেন। প্রথমে এই আস ইংলিশ নিয়ে একটু বোঝেন, আস ইংলিশটা একটু বোঝেন। দেখেন এই আস ইংলিশের মধ্যে একটা চেঞ্জ আমরা আনতে পারি। আমরা জানি যে দুটি অবজেক্ট যখন পাশাপাশি থাকে, ব্যক্তিবাচকটা আগে বস্তুবাচকটা পরে আমরা নর্মালি লিখি আর কি। তবে চাইলে আমরা কিন্তু এই ইংলিশটাকে আগে নিয়ে আসতে পারি, তবে ইংলিশটা আগে নিয়ে আসলে আমাদের এখানে একটা টু যোগ করতে হবে। লিখতে হবে দ্য হেড টিচার টিচেস ইংলিশ টু আস, আমাদেরকে। যদি আপনি ব্যক্তিবাচকটাকে পরে লেখেন একটা টু লাগবে মাঝখানে মিনিং এর জন্য। দেখেন দ্য হেড টিচার টিচেস ইংলিশ, যে প্রধান শিক্ষক ইংরেজি পড়ান আমাদেরকে, টু আস, আমাদেরকে, এই জন্য এখানে একটা টু নিয়ে আসছে। আর যদি আপনি আগে লেখেন তখন লাগে না। কেন লাগে না? দ্য হেড টিচার টিচেস আস, যে প্রধান শিক্ষক আমাদেরকে পড়ান ইংলিশ, আমাদেরকে ইংলিশ পড়ান, তখন লাগে না টু। বাংলা মানে বাংলাটা দেখলেই বোঝা যায়, লাগে না। তাহলে যদি আমি আগে ইংলিশ লিখি আর পরে যদি আমি ব্যক্তিবাচক কিছু লিখে একটা টু দিব, এটা প্রথম কথা। আর পরে যে অ্যাডভার্বগুলো আমরা পেলাম, আপনি দেখেন যে এখানে তিনটে অ্যাডভার্ব পেয়েছি। কোর্ডিয়ালি মানে কিভাবে কাজটা করেন, এটা দেখেন, এটা ম্যানার, কাজটা কিভাবে করেন। ইন দ্য ক্লাস, এটা দিয়ে আমাদের কি বোঝাচ্ছে, জায়গা বোঝাচ্ছে, এটা হচ্ছে আমাদের জায়গা। আর এভরি মর্নিংটা হচ্ছে কখন পড়ান, এটা হচ্ছে সময়। আমাদের একটা সেন্টেন্সের, আমি প্রথমে বলছিলাম আপনাদেরকে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই এতটুকু হচ্ছে আমার সাথে আপনাদের কমিটমেন্ট। আপনারা বাক্যের মধ্যে এতটুকু জায়গা ঠিক রাখবেন। আর পরে যে অ্যাডভার্বিয়াল গুলো আছে, এগুলো আপনি একেবারে আপনার মনের মতো বসাইতে পারেন, আপনার ইচ্ছা। যেমন দেখেন আমি এই বাক্যটাকে কিভাবে আরো সাজায় লিখি। এই যে কোর্ডিয়ালিটাকে এখানে লিখলাম না, আমি বললাম যে না, কোর্ডিয়ালিটা আমি এখানে লিখবো না, আমি কি করবো, এই কোর্ডিয়ালিটাকে আমি এখানে না লিখে এটা আমি ভার্বের আগে নিয়ে যাব। আমি লিখলাম দ্য হেড টিচার কোর্ডিয়ালি টিচেস ইংলিশ টু আস। কোর্ডিয়ালি শেষে ছিল, দেখেন আমি ভার্বের আগে নিয়ে আসছি ভাইয়া, প্রবলেম নাই। শেষে এভরি মর্নিং আছে, আমি যদি বলি যে না, এই এভরি মর্নিংটা আমি শেষে দিব না, এভরি মর্নিংটা আমি শুরুতে দিব, আমি শুরুতে এইভাবে দিব, এভরি মর্নিং দ্য হেড টিচার কোর্ডিয়ালি টিচেস ইংলিশ টু আস ইন দ্য ক্লাস। আপনি দেখেন তো কি সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আপনি যদি এইটাও বলতেন, আপনি যদি ইন দ্য ক্লাসকে লাস্টে প্রথমে নিয়ে আসতেন, যে ইন দ্য ক্লাস দ্য হেড টিচার cordially teaches us English every morning. কি সমস্যা আছে বলেন? কোনো প্রবলেম নাই। তার মানে কি শিখলাম বলেন? আমার সাবজেক্ট ভার্ব আর অবজেক্টটা ঠিক রাখাটা হচ্ছে মূল বিষয় একটা সেন্টেন্স, ইংলিশ সেন্টেন্সে। আর অ্যাডভার্বিয়ালস গুলো আমি কোথায় লিখবো, এটা হচ্ছে আমার চয়েস, আমার পছন্দ। যদি আমরা অনেক বাক্য পড়তে পড়তে একসময় আমাদের মধ্যে একটি স্ট্যান্ডার্ড একটা সেন্টেন্স প্যাটার্ন চলে আসবে, একটু ধৈর্য ধরতে হবে। এই বাক্যটা কি পুরো বুঝেছেন সবাই?
যদি বুঝে থাকেন, আমার বিশ্বাস কারোর মধ্যে কোনো প্রশ্ন নাই, যদি বুঝে থাকেন। এইবারে বাক্যটা আপনারা নিজেরা ট্রাই করেন তো, এরপর আমি এটার আবার ব্যাখ্যা দিব। মা প্রতিদিন, হুম, আপনি কিন্তু ভালো সেন্টেন্স ফরমেশন শিখে যাচ্ছেন, একটু চেষ্টা করেন। মা প্রতিদিন সন্ধ্যায়, মা প্রতিদিন সন্ধ্যায় আমাদেরকে আমাদেরকে ভালোবেসে বা ভালোবাসা দিয়ে গল্প শোনান। মা প্রতিদিন সন্ধ্যায় আমাদেরকে ভালোবাসা দিয়ে গল্প শোনান। বলেন এটা কি হইতে পারে? ট্রাই করেন, ভুল করেন কোনো সমস্যা নেই, কিন্তু কমেন্টে লেখেন। চেষ্টা করতে হবে, হ্যাঁ। আমি যেইভাবে যে টেকনিকগুলো বলেছি, আপনি এই টেকনিকগুলো ফলো করলে ট্রাই করেন, যদি অর্ধেকও বানাইতে পারেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে? কিছুদিন চর্চার পরে আমরা এগুলো নিয়ে আর ভাববই না, কি সাবজেক্ট কই অবজেক্ট, দেখবেন এমনি চলে আসতেছে মাথায়। এই কমা বসবে কিনা ভাইয়া এগুলো নিয়ে এখন টেনশন করতে হবে না, হ্যাঁ, সময় মতো সব বলবো, এটা নিয়ে এখন টেনশন করা লাগবে না। আপনি জাস্ট বাক্য সাজান, কমা হবে কি হবে না, কোথায় দিব কি দিব না, এসব টেনশন আমার, আপনার না। কমেন্ট কি আসতেছে নাকি আসতেছে না? পাচ্ছি না কেন? ওকে, একটু দেখেন। মা প্রতিদিন সন্ধ্যায় আমাদেরকে ভালোবাসা দিয়ে গল্প শোনান। এই শোনানটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সের ভার্ব, শোনান। এখন শোনানো ইংলিশ কি? আসলে গল্প শোনান মানে হচ্ছে তিনি আসলে গল্প বলেন। অনেক সময় আপনি এমন একটা ওয়ার্ড পাবেন, যে ওয়ার্ডটা পেয়ে আপনার মনে হবে যে আরে এইটা কেমনে, এটার ইংলিশ কি, যে জানি না তো। যদি কখনো মাথায় এরকমের টেনশন আসে, যদি সমস্যায় পড়েন, নিজের মতো বাক্যটাকে প্রথমে সহজ করে নেবেন, সহজ করে নেবেন। কারণ এখানে গল্প শোনান বলতে আমরা বুঝি যে গল্প বলেন, কারণ তিনি বললেই তো শুনবো। ঠিক আছে? তাহলে ধরেন আমরা টেল, এখন মায়ের সাথে আসলে টেল হয় না, টেলস হয়। এখন মা একজন, এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার এস হবে, এইভাবে না, মাদারের সাথে টেলসই হয়। এটা প্র্যাকটিস করে করে আমাদের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের বাক্যের ভার। এখন যদি বলি যে কে বলেন মা, মাকে লিখবো কি মাদার, মা বলতে আমার মা, মাদার। এখন পরে হচ্ছে কাদেরকে বলেন, অবজেক্টটা কি কাদেরকে বলেন, আমাদেরকে, আস। কি বলেন, স্টোরি, কি বলেন, স্টোরি। মাদার টেলস আস স্টোরি, মা আমাদেরকে গল্প বলেন, মা আমাদেরকে গল্প বলেন, হ্যাঁ। এখন মা আমাদেরকে গল্প বলেন, মাদার টেলস আস স্টোরি, আমি যদি লিখি কোনো অসুবিধা নাই। তাহলে আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম না? এখন বাকি যে অংশগুলো আছে এগুলো দেখেন, এই যে মা আমি নিয়ে আসছি, মা আমার চলে আসছে, হ্যাঁ, আমাদেরকে চলে আসছে, গল্প শোনান চলে আসছে। এখন আছে শুধু ভালোবাসা দিয়ে প্রতিদিন সন্ধ্যায়। ভালোবাসা দিয়ে ইংলিশ কি হবে?
ভালোবাসা দিয়ে মানে হচ্ছে ভালোবেসে। ভালোবেসে। ভালোবেসে ইংলিশ হচ্ছে লাভিংলি ভাইয়া। লাভিংলি। আর কখন? এভরি ইভিনিং। তাহলে বাক্যটা হলো মাদার টেলস আস স্টোরি লাভিংলি এভরি ইভিনিং। দেখেন হয়ে গেল না বাক্যটা? হয়ে গেছে কিন্তু। এখন এইটাকে ওই যে আমরা যে সাজানো শিখলাম, যে বিভিন্নভাবে যে আমরা সাজাবো, আমরা সাজাইতে পারি। আমরা সাজাইতে পারি, যেমন ধরেন বাক্যটাকে আরেকটু সুন্দর করার জন্য স্টোরি না লিখে আমি চাইলে স্টোরিজ লিখতে পারি। আমি এখানে কি লিখি? স্টোরিজ লিখতে পারি। স্টোরি বলা যেই কথা, স্টোরিজ বলা একই কথা। একই কথা। এখন মা ধরেন আমাকে অনেক গল্প শোনায়, একটা গল্প তো শোনায় না, অনেক গল্প শোনায়। আমি চাইলে এখানে স্টোরিজ লিখলেও প্রবলেম নাই। মানে আপনাকে এখানে যে গল্প দিয়েছে বলে আপনাকে সিঙ্গুলারই লিখতে হবে, বিষয়টা না। কারণ আমরা যখন কথা বলি সবসময় আমরা সিঙ্গুলার প্লুরাল মেনটেন করে কথা বলি। আছে গল্প, আমি স্টোরিজ লিখলেও প্রবলেম নাই, শুধু স্টোরি লিখলে হবে, স্টোরিজ লিখলে হবে। এই যে ছোট ছোট চেঞ্জগুলা, এগুলো আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাব, ভয় পাওয়ার কিছু নাই। তাহলে এই যে বাক্যটা লিখলাম, এখন যদি আমি চাই যে না, আমি যে অ্যাডভার্বিয়াল গুলো লিখলাম এগুলোকে আমি এইভাবে না দিয়ে আমি একটু এভরি ইভিনিং টাইম একটু শুরুতে দেই, বাক্যটা একটু ভাল লাগবে যে এভরি ইভিনিং, প্রতিদিন সন্ধ্যায় মাদার মাদার টেলস আস স্টোরিজ লাভিংলি। এখন আপনি যদি বলেন যে ভাইয়া লাভিংলি তো ম্যানার, আর লাভিংলিটা আমি এখানে দিতে চাই না, লাভিংলিটা হচ্ছে আমি কি করব, আমি ওই যে ভার্বের আগে দিব। এভরি এভরি ইভিনিং মাদার লাভিংলি টেলস আস স্টোরিজ। প্রবলেম আছে? নাই ভাইয়া। আপনি যদি বলেন যে এই স্টোরিজটা আপনি আগে দিবেন, যদি স্টোরিজটা যদি বলেন আপনি আগে দিবেন, এরপরে আপনি টু দিবেন, হয়তো এভরি ইভিনিং মাদার লাভিংলি টেলস স্টোরিজ টু আস, হয়ে গেল তো। তাহলে কেন টু আসছে, কেন টু আসছে, কেন এখানে লাভিংলি এখানে চলে আসলো, কেন পরে ছিল, এভরি মর্নিং কেন সামনে আসছে, আশা করছি এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো কনফিউশন নাই। আর অ্যাডভার্বিয়াল গুলো এতক্ষণে আপনাদের একদম চেনা হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা আলামিন ভাই, আমি বলেছি যে এই ধরনের প্রশ্ন এখন করবেন না, এই ধরনের প্রশ্ন এখন করবেন না, সামনে এগুলো সুযোগ আসবে। হ্যাঁ, আপনি হার্ড লেসন্স দেয়া যাবে কি? হার্ড লেসন্স আপনি কোথায় দিতে চান? এই সেন্টেন্সের মধ্যে? এই যে বাক্যটা লিখলাম না, মা প্রতিদিন সন্ধ্যায় আমাদেরকে ভালোবাসা দিয়ে গল্প শোনান, এই যে শোনান, আমরা এই বাক্যটা পজিটিভ ভার্ব দিয়ে লিখতে পারবো। ওগুলো নিয়ে এখন আমাদের দরকার নাই, আমরা আগে বেসিকটা শিখি না, সামনে আসবে ভাইয়া, সব দেখাবো। আমরা এই কোর্সটা শুরু তো করলাম, আমরা এটা শেষ করব বিসিএস ব্যাংকের যত ট্রান্সলেশন, ফ্রি হ্যান্ড রাইটিং যে টপিকগুলো আসে, সেগুলোর যেন আমরা উত্তর করতে পারি, সেগুলো উত্তর যেন আমরা সুন্দর করে করতে পারি, সেই জায়গায় গিয়ে আমরা কি করব, আমাদের এই যাত্রাটা শেষ করব। কথা ক্লিয়ার? তাহলে আজকে আপনাদের যেই লেসনটা আমি দিলাম, আশা করব এই পর্যন্ত আপনাদের একেবারে ক্লিয়ার আছে। আমি আপনাদের বাসায় প্র্যাকটিসের জন্য কয়েকটা বাক্য দিব, কয়েকটি বাক্য দেব বাসায়, এইভাবে একটু বাক্যগুলো লেখার জন্য, একটু চর্চা করার জন্য। এগুলো আপনারা বাসায় একটু চেষ্টা করবেন। আগামী ক্লাসে আমরা একটু টেন্স নিয়ে আলোচনা শুরু করব। এখন যদি সেন্টেন্স প্যাটার্নটা মোটামুটি আপনারা বুঝতে পারছেন, এখন এই টেন্সের আলোচনাগুলো গেলে আপনি নিতে পারবেন। ঠিক আছে? তো আগামী ক্লাস থেকে আমরা টেন্সের অনেক আলোচনা করব, এবং ওই যে মাদার টেলস হবে নাকি মাদার টেল হবে, এই রকমের যে প্রবলেমগুলো আছে এগুলো নিয়ে কিভাবে আপনি কাজ করবেন, এই বিষয়গুলো আগামী ক্লাসে আমি দেখাবো আপনাদের। আজকে আর আমরা ক্লাস বড় করছি না, এই পর্যন্তই রাখছি। আপনারা হোমওয়ার্কটা করবেন, আর আপনাদের পরবর্তী ক্লাস আমরা ইনশাল্লাহ, আপনাদের ক্লাস রুটিন তো আমি বলি নাই, আপনাদের ক্লাস রুটিন হবে রবি, মঙ্গল এবং বৃহস্পতি। হ্যাঁ, এই তিন দিন হচ্ছে আমাদের রিটেন ক্লাস হবে, আপনারা একটু নোট নিয়ে রাখবেন। রবি, মঙ্গল, বৃহস্পতি আমাদের ক্লাস হবে।
এবং আমরা আপাতত ক্লাস শুরু করব রাত 9টায়। হ্যাঁ, যদিও আপাতত এই সময়টা, আমি পরে এই সময়টা একটু আগায় নিয়ে আসবো। ঠিক আছে, আরেকটু আগায় নিয়ে আসবো, কারণ সন্ধ্যা এখন অনেক আগে হয়ে যাচ্ছে। আমরা আরেকটু আগায় নিয়ে আসবো। এখন 9টা থেকে আপাতত আপনাদের ক্লাস হবে। আমার একটু ব্যস্ততা আছে, নয়তো আরেকটু এগিয়ে দিতাম। তো এই রুটিনে আমাদের ক্লাস হবে। তবে কালকে রবিবার আপনাদের ক্লাসটা হচ্ছে না। হ্যাঁ, কালকে রবিবার আপনাদের ক্লাসটা হবে না, কারণ আপনারা হোমওয়ার্কটা করবেন। আর আমারও একটু ব্যস্ততা আছে কালকের দিনটা শুধুমাত্র আমরা ক্লাসটা করব না, আমরা মঙ্গলবার থেকে ইনশাল্লাহ এই রুটিন অনুযায়ী আমরা পুরোপুরি আমাদের ক্লাস চলতে থাকবে। ঠিক আছে, মঙ্গলবার থেকে এই রুটিন অনুযায়ী আমাদের ক্লাস হবে। একটু লিখে রাখবেন সবাই। আচ্ছা, তাহলে ক্লাসের হোমওয়ার্কের বিষয়গুলো বলে দিলাম। এবার আমি কয়েকটা প্রশ্নের একটু উত্তর দিই। একটা হচ্ছে সাবজেক্ট আগে বসবে না। সাবজেক্ট আগে বসবে না, কোন সাবজেক্ট ভাইয়া? কোন সাবজেক্ট আগে বসবে না? সাবজেক্ট আমাদের ভার্বের আগে থাকবে। হ্যাঁ, ভার্বের আগে আমাদের সাবজেক্ট থাকবে, এই বিষয়টা এনশিওর করতে হবে। কিন্তু বাক্যটা সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নাই যে শুরুতে সাবজেক্ট থাকতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নাই। আচ্ছা, অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো ইংলিশ করতে পারছি না স্যার। আচ্ছা, অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো ইংলিশ যদি করতে না পারেন ভাইয়া, সমস্যা নাই, সামনে আমরা এগুলো শিখবো। ঠিক আছে, আন্তরিকভাবে কোর্ডিয়ালি হইল, ক্লাসে ইন দা ক্লাস হয়েছে, প্রত্যেক সকালে, প্রত্যহ সকালে, এভরি মর্নিং, প্রত্যেক মানে সন্ধ্যায়, এভরি ইভিনিং, এ যে শিখছেন না, শিখতে থাকেন না, কয়েকটা দিন যাক, দেখেন আর কত কত জিনিস আপনার সাথে অ্যাড হয়ে যায়। আচ্ছা, মাদার লিসেন আস স্টোরি লাভলি ইন দ্য ইভিনিং এভরিডে। তো ফারাবি ভাই যে বাক্যটা লিখছেন, আপনি দেখেন, আপনি বলছেন কি মাদার মাদার লিসেন। আচ্ছা ভাই, মাদার লিসেন হচ্ছে মা শোনেন, কিন্তু মা তো নিজে শোনেন না, আমাদেরকে শোনান ভাইয়া, তার মানে আমাদেরকে বলেন। যেমন আই লিসেন টু দ্য মিউজিক, আমি মিউজিকটি শুনছি বা শুনি, ভাই আমি শুনি। তো মা তো শুনে না, মা বলে আমাদেরকে শোনান, মা বলেন ভাই, মা শোনেন না। সো লিসেন্স লেখা যাবে না। কথা বুঝতে পারছেন? তারপরে আস স্টোরি লাভলি লিখছেন আপনি। ভাইয়া, লাভলি শব্দের অর্থ হচ্ছে সুন্দর। লাভলি মানে কি? সুন্দর, এটা একটা অ্যাডজেক্টিভ। লাভলি শব্দের অর্থ সুন্দর। ভালোবেসে, ভালোবাসা দিয়ে ইংলিশ হচ্ছে লাভিংলি, লাভলি না। লাভলি মানে সুন্দর। আমরা একটা একটা ধরেন যে ক্রিকেট খেলা একটা ভালো শট আমরা বলি লাভলি শট, না লাভলি। লাভলি মানে সুন্দর ভাই, ভালোবেসে না। হ্যাঁ, মিনিং বুঝতে হবে। এই যে আপনি আজকে শিখলেন লাভিংলি মানে ভালোবাসে, এইভাবেই আস্তে আস্তে ভোকাবুলারি ক্লাসে শুনে আপনি এনরিচ করবেন। আর কিছু দূর যাওয়ার পরে আমি পরে কিভাবে এগুলো আপনি ক্যাচ করবেন, এগুলো আমি শিখাই দেবো, কিছুদিন যাক। হ্যাঁ, আচ্ছা, ইন দ্য ইভিনিং এভরিডে, ইন দ্য ইভিনিং এভরিডে হবে না। কেন হবে না? এগুলোর ব্যাখ্যা আসবে সামনে, এগুলো নিয়ে আমি আজকে কথা বললাম না। আমি ক্লাসে যেভাবে করিয়েছি এইভাবে একটু ফলো করেন। ঠিক আছে, জলিল ভাই 10টায় নেওয়া যাবে না। হ্যাঁ, 10টায় নেওয়া যাবে না। আচ্ছা, 9টায় হলে ভালো হয়, চেষ্টা করো ভাই, যদি খুব বেশি মানে অসুবিধা না হয়, আমি আসলে ক্লাস টাইম চেঞ্জ করি না। হ্যাঁ, রেজা ভাই আপাতত এগুলো নিয়ে ফর্মা হবে কি হবে না আমি বলেছি, এগুলো নিয়ে আপাতত টেনশনের দরকার নেই, সময় মতো বলবো। ঠিক আছে, ওকে, তাহলে আমি আর কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন পেলাম না। যারা একেবারে বাক্য বানাতে পারছেন না ভাই, একটু লেগে থাকেন না কয়েকটা দিন। আজকে যে বাক্যগুলো দেবে একটু চেষ্টা করেন না, আগামী ক্লাসে আবার কথা বলি, কয়েকটা দিন সময় দেন। আপনি প্রথম ক্লাসেই সব সমস্যার সমাধান তো হবে না, একটু লেগে থাকেন কয়েকটা দিন। একদম যারা বোঝেন না তারা শুধু ধৈর্য ধরে পড়ে থাকেন ক্লাসে, দেখেন আমরা কি কি করি, কেমনে কেমনে করি, একটা সময় আপনার মাথায় আইডিয়াগুলো কাজ করবে, একটু সময় দেন। ঠিক আছে, তাহলে আজকে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের এই পার্টিসিপেশনটা ধরে রাখবেন, চেষ্টা করবেন রিটেন ক্লাসগুলো ক্লাসেই করা, কারণ এটার জন্য পরবর্তীতে আপনাকে খুব মানে যে নোট করতে হবে, পড়তে হবে, এরকম না, ক্লাসে পড়া হয়ে যাবে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।